রাশিয়ার সব ভ্যাকসিনই কার্যকর বলছেন পুতিন। সিরিয়ার আরেকটি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক। ট্রাম্পের হুমকিতে কিছুই থেমে থাকবে না বলছেন জো বাইডেন। আমিরাতের কাছে 2340 কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা। বলিভিয়া ফিরলেন মোরালেস। বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন এরদোগান। পাল্টা পদক্ষেপে বেলারুশের 2 কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাজ্য। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ। ইসরায়েল আঘাত আনতে সক্ষম ইরানের মিসাইল। এবং পিএলও মহাসচিব সায়েব এরাকাতের মৃত্যুতে জাতিসংঘের শোক। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন সে দেশে তৈরি সবগুলো টিকাই কার্যকর। মঙ্গলবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক ঔষধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক তাদের টিকা 90% বেশি কার্যকর বলে ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় এবার রাশিয়াও তাদের টিকা নিরাপদ বলে দাবি করল। সম্মেলনে পুতিন বলেছেন, রাশিয়া ইতিমধ্যে 2টি নিবন্ধিত টিকা রয়েছে। গবেষণা নিশ্চিত করেছে টিকাগুলো ব্যবহারের পর কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি, আর সবকটি টিকাই নিরাপদ। এসসিও সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়ার শিগগিরই করোনাভাইরাসের 3য় টিকার নিবন্ধন দেবে। এছাড়া এ বিষয়ে মস্কো অন্যান্য দেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এই প্রক্রিয়াকে রাজনৈতিকীকরণ না করারও আহ্বান জানিয়েছেন তিনি। গত আগস্টে স্পুটনিক 5 নামে করোনা ভাইরাসের প্রথম নিবন্ধিত টিকার ঘোষণা দিয়েছিলেন পুতিন। অক্টোবরের মাঝামাঝি অ্যাপিভ্যাক্যারোনো নামেও আরেকটি টিকার ঘোষণা দেওয়া হয়। পরীক্ষার সবকটি ধাপ পুরোপুরি অনুসরণ না করায় রাশিয়ার তৈরি করোনা টিকা নিয়ে পশ্চিমা গবেষকদের সন্দেহের মধ্যে পুতিনের মেয়ে ইয়েকটেরিনা তিখিনেভা তার শরীরে টিকা নেন। রুশ প্রেসিডেন্টের দাবি করেছেন, টিকা নেওয়ার পর তার মেয়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বিভিন্ন দেশ থেকে তাদের টিকা পাওয়ার কথাও জানিয়েছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও পর্যন্ত মেনে নেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আইনি পথেই এর ফয়সালা হবে। তবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্পের আইনি ব্যবস্থার হুমকিতে কিছুই থেমে থাকবে না। এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন রাজ্যে ট্রাম্প শিবিরের মামলার প্রেক্ষিতে বাইডেন বলেন, কোনো কিছুই ক্ষমতা হস্তান্তরকে থামিয়ে রাখতে পারবে না। যাই ঘটুক না কেন, 20 জানুয়ারি নতুন সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় কাদের দায়িত্বে দেওয়া হবে সে ব্যাপারে এরই মধ্যে পর্যালোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নির্বাচনের ফল মেনে নেওয়া বিব্রতকর। এদিকে রয়টার্স বা স্পোর্টস পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্প নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুললেও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ এটি বিশ্বাস করেন না। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় 80% বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছেন। এই 80%-এর মধ্যে অর্ধেকেরও বেশি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থক। 20 জানুয়ারি সম্ভাব্য শপথ গ্রহণের পর নিজ প্রশাসনের অগ্রাধিকার তালিকা নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন জো বাইডেন। অন্যদিকে বাইডেনের এই ঘোষিত বিজয়কে উল্টে দিতে বড় ধরনের কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। ভোট গ্রহণ ও ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে এরই মধ্যে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে ডজন খানেক মামলা করা হয়েছে। বাইডেন সবার আগে করোনা ভাইরাস মহামারী মোকাবেলার উপর জোর দিচ্ছেন। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রের এরই মধ্যে 2,45,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাইডেন বলছেন, এবছর 26 নভেম্বর থ্যাঙ্কস গিভিং ডের ছুটির আগেই তিনি গোটা 2 গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেবেন। এদিকে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে বাইডেনের প্রতিনিধিদের সঙ্গে কোনো সহযোগিতা করছেন না ট্রাম্প প্রশাসন। এখন পর্যন্ত বাইডেনের বিজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন হোয়াইট হাউস।
সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আরেকটি সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক। এতদিন তুরস্ক যে সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসীদেরকে সিরিয়ায় সমর্থন দিয়ে আসছিল তাদের জন্য এটি নতুন বিপর্যয়ের কারণ হবে। গত মঙ্গলবার বার্তা সংস্থা এপি জানিয়েছে, উত্তরাঞ্চলীয় হামা প্রদেশের শের মোগের এলাকার একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে তুর্কি সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। তুর্কি সেনা প্রত্যাহারের আগেই সিরিয়ার সেনারা ওই এলাকা ঘেরাও করে ফেলে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা দাবি করেছেন যে এটি প্রত্যাহার নয়, বরং প্রয়োজন অনুসারে সেনাদেরকে অন্য কোথাও মোতায়েন করা হচ্ছে। এর এক মাস আগে ওই এলাকায় সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থেকে তুরস্ক তার সেনা প্রত্যাহার করে নিয়েছে। এলাকাটি আগে তুর্কি সমর্থিত ও সিরিয়ার সরকার বিরোধী গেরিলাদের নিয়ন্ত্রণে ছিল, তবে ধীরে ধীরে সিরিয়ার ওই এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে এসেছে। সিরিয়ার সরকার বিরোধী গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আলেপ্পোর মফস্বল এলাকার আরেকটি ঘাঁটি থেকেও তুরস্ক সেনা সরিয়ে নিতে শুরু করেছে। 2011 সালে সিরিয়ায় বর্তমান সংকট শুরুর পর থেকে বাশার আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য উগ্রপন্থী বহু সংখ্যক সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে তুর্কি সরকার। আমেরিকার বিদায়ী ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কাছে $2340 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এরই মধ্যে কয়েক ডজন F-35 জঙ্গি বিমান এবং কমব্যাট ড্রোন রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে এই বিপুল অর্থের অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে এরই মধ্যে নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার অস্ত্র বিক্রির ঘোষণা দেন। মার্কিন কংগ্রেস সবসময় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক আধিপত্য বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের এই অস্ত্র বিক্রির পরিকল্পনা কংগ্রেস অনুমোদন দেবে কিনা তা দেখার বিষয়। সম্প্রতি ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি করেছে। এরপরই আমেরিকা সংযুক্ত আরব আমিরাতের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিন ধরে F-35 জঙ্গি বিমান বিক্রির জন্য আমেরিকার কাছে অনুরোধ জানিয়ে আসছে। মাইক পম্পেও মঙ্গলবার বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবেলা এবং নিজেকে রক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাতের উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি প্রয়োজন রয়েছে। সে প্রয়োজন মেটানোর জন্যই ওয়াশিংটন অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে এসব অস্ত্র বিক্রি করলে ইরানের পক্ষ থেকে সব ধরনের হুমকি এবং চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন মাইক পম্পেও। মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে যাওয়া জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এরদোগান। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাত দিয়ে খবর জেনেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু। এরদোগান বলেন, আমি আপনাকে ও আপনার নির্বাচনের সফলতাকে অভিনন্দন জানাই এবং আমেরিকার জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করছি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কমলা হ্যারিসকে ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন, পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। তবে চীন, রাশিয়া সহ প্রভাবশালী কয়েকটি দেশ এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বেলারুশের 2 কূটনীতিককে বহিষ্কারের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের দেশে ফেরত যেতে বলা হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্র দফতরের বেলারুশের রাষ্ট্রদূতকে তলব করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে, গত রোববার বেলারুশের রাজধানী মিনস্কের সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে যুক্তরাজ্য কঠোর প্রতিক্রিয়া জানায়। এর জবাবে সোমবার মিনস্কে যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাটাচ সহ 2 কূটনীতিককে বহিষ্কার করে বেলারুশ। এর পাল্টা পদক্ষেপ হিসেবে বেলারুশের 2 কূটনীতিককে বহিষ্কার করা হয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেন, বৈধ কর্তব্য পালনের পরও 2 ব্রিটিশ কূটনীতিককে দেশে ফেরত দেয় কূটনৈতিক শিষ্টাচার মেনে বেলারুশ দূতাবাসের 2 কর্মকর্তাকে দেশে ফেরত যেতে বলা হয়েছে। গত আগস্টের বিতর্কিত নির্বাচনের জেরে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সহ বেলারুশের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার উপর ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ভোট জালিয়াতির অভিযোগে এনে বেলারুশের বিরোধীরা পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে। বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে বলে মনে করে যুক্তরাজ্য।
মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের নীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা জেমস অ্যান্ডারসন পদত্যাগ করেছেন। দেশটির প্রতিরক্ষা দফতরের শীর্ষ দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে সম্প্রচার মাধ্যম সিএনএন-এর ওয়েবসাইটে বলা হয়েছে মঙ্গলবার পদত্যাগ করেন অ্যান্ডারসন। সিএনএন বলছে অ্যান্ডারসন নিজ থেকে পদত্যাগ করেছেন নাকি তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে মার্ক এসপারকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরখাস্ত করার পরদিনই অ্যান্ডারসন পদত্যাগ করলেন। একই দিনে দেশটির বিচার বিভাগের নির্বাচন সংক্রান্ত অপরাধ বিষয়ক শীর্ষ আইনজীবী রিচার্ড পিলগারও পদত্যাগ করেছেন। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার প্রেসিডেন্ট নির্বাচনে কথিত ভোট জালিয়াতির তদন্তের আদেশ দিলে প্রতিবাদে পিলগার পদত্যাগ করেন। প্রতিরক্ষা দফতরের পলিসি বিভাগের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অ্যান্ডারসন। তিনি জন ডডের স্থলে ওই দায়িত্ব ছিলেন। জন ডডকে গত ফেব্রুয়ারি মাসে বরখাস্ত করে ট্রাম্প। বিভিন্ন বিষয়ে ট্রাম্পের সঙ্গে বিস্তর মতপার্থক্যের জেরে তিনি বরখাস্ত হন। 2018 সাল থেকে পেন্টাগনে ছিলেন অ্যান্ডারসন। তিনি শুরু করেছিলেন স্ট্র্যাটেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে, পরে পলিসি বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি হন। রড বরখাস্ত হলে সেই দায়িত্ব এসে পড়ে অ্যান্ডারসনের ওপর। সম্প্রতি ইরান জানিয়েছিল তারা আবারও ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রের কাজ শুরু করেছে। এবার প্রথমবারের মতো ভূগর্ভস্থ মিসাইল টানেলের ছবি ও ভিডিও প্রকাশ্যে আনল দেশটি। এই মিসাইলগুলো নির্দিষ্টভাবে ইসরায়েলে হামলা করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দৃষ্টি আড়াল করতে এই মিসাইলগুলো মাটির নিচে স্থাপন করেছে দেশটি। Forbes.com-এর এক রিপোর্টে বলা হয়েছে, ইউটিউবের একটি ভিডিওতে ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল দেখানো হয়েছে। এতে দাবি করা হয়েছে এটি ব্যালিস্টিক মিসাইল চালাতেও সক্ষম। ফোর্বস ম্যাগাজিন বলছে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সুবিধা ব্যবহার করছে ইরান। তবে এবারই প্রথমবারের মতো সরাসরি ভিডিওর মাধ্যমে একটি সম্পূর্ণ সিস্টেম দেখাচ্ছে ইরান। ভিডিওতে দেখানো হয়েছে মিসাইলগুলোকে সোজাসুজি উপরের দিকে তাক করে রাখা হয়েছে, যা সুড়ঙ্গ দিয়ে নিচের দিকে নেমে গেছে। ফোর্বসের রিপোর্টে যে ভিডিওটি উদ্ধৃত করা হয়েছে তা ইরানের সামরিক বিষয়ক মিডিয়া আইএমএ থেকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। যদিও আসল লঞ্চ প্রক্রিয়া দেখানো হয়নি ওই ভিডিওতে দেখা যাচ্ছে টানেলের ছবিগুলোতে ইরানি নেতাদের ছবিও রয়েছে। ইসরায়েলের বোমা হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে তারা মাটির অভ্যন্তরেই পারমাণবিক স্টেশন তৈরির কথা বলেছিল। আর এবার সামনে এলো ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল সেন্টার। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মহাসচিব সায়ের এরাকাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জেরুজালেমের হাদাস সহ এইন কেরেম নামে একটি ইসরায়েলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ফিলিস্তিনের প্রবীণ রাজনীতিবিদ ইন্তেকাল করেছেন। এক শোক বার্তায় অ্যান্তোনিও গুতেরেস বলেন, সায়ের এরাকাতের মৃত্যুতে জাতিসংঘের পক্ষ থেকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শোক প্রকাশ করছি। আজীবন ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনে নিজেকে উজাড় করা মহান রাজনীতিকের শোক সন্তপ্ত পরিবার এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও দেশটির জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। 2014 সালে ভেস্তে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েল ফিলিস্তিনের শান্তি আলোচনায় প্রধান সমঝোতাকারীর ভূমিকা পালন করেন সায়েব এরাকাত। পিএলওর মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনের অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী ফাতার সদস্য ছিলেন সায়েব। ইসরায়েলের সঙ্গে সংঘাতে রাষ্ট্রভিত্তিক সমাধানের শক্তিশালী সমর্থক ও অধিকৃত ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনের ঘোর বিরোধী ও সমালোচক ছিলেন পিএলওর এই মহাসচিব। 8 অক্টোবর তার করোনা ধরা পড়ে। এরপর থেকে তার অবস্থা খারাপ হতে থাকে। পরে তাকে গত 18 অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুতে ফিলিস্তিনে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস বলেন, আমাদের প্রিয় ভাই ও বন্ধু মহান যোদ্ধা ডক্টর সায়ের এরাকাতের মৃত্যু ফিলিস্তিন এবং আমাদের জনগণের জন্য বড় ক্ষতি। 1 বছরের নির্বাসন কাটিয়ে নিজ দেশে ফিরতে সক্ষম হলেন বলিভিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেস। সোমবার আর্জেন্টিনা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, দেশে ফিরে বিশাল সংবর্ধনা পান মোরালেস। বলিভিয়ার বামপন্থী নেতা ইভো মোরালেস প্রায় 14 বছর ক্ষমতায় ছিলেন। তবে প্রতারণাপূর্ণ নির্বাচনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের 11 নভেম্বর দেশ থেকে পালিয়ে যান এই নেতা। তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে তিনি শুরু থেকে প্রত্যাখ্যান করে আসছিলেন। পালিয়ে যাওয়ার আগে 2019 সালের অক্টোবর মাসে অনুষ্ঠেয় নির্বাচনের মাধ্যমে নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন তিনি। তারপর দেশের ভেতর ও বাহির থেকে ওঠা চাপ সামলে ক্ষমতা ধরে রাখা সম্ভব হয়নি। এদিকে অক্টোবরে শান্তিপূর্ণ নির্বাচনে জিতে এমএএস দল। আর্ক ছিলেন মোরালেস সরকারের অর্থমন্ত্রী। নির্বাসিত হয় নির্বাচনে অংশ নিতে পারেননি মোরালেস, ফলে আর্ককে সমর্থন দেন তিনি। রোববার মোরালেসের দল মুভমেন্ট টুয়ার্ড সোশ্যালিজম পার্টি বলিভিয়ার ক্ষমতা গ্রহণ করে।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মোরালেসের ঘনিষ্ঠ লুইস আর্ক। দেশটির ইতিহাসে প্রথম আদিবাসী রাষ্ট্রনেতা মোরালেস পালিয়ে যাওয়ার পর মেক্সিকোয় কিছুদিন কাটানোর পর গত ডিসেম্বর থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে কাটাচ্ছিলেন। সেই সময় তিনি আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন। সেই মোতাবেক দেশে ফিরে সমর্থকদের সামনে তিনি বলেন, বলিভিয়ায় আমি ফিরব, এ নিয়ে কোনো সন্দেহ ছিল না, তবে কল্পনা করেনি এত তাড়াতাড়ি ফিরতে পারবো। এটি ঐতিহাসিক এবং অভূতপূর্ব ঘটনা। তিনি বলেন, আজকের দিনটি আমার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। দেশে ফিরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।